আজকে আমাদের লাগানো হবে পেঁয়াজ চারা। এখানে কত পিস পেঁয়াজ চারা আছে? 500। 500 পিস পেঁয়াজ চারা, 500 পিস। এই জায়গাটায় লাগানো হবে পেঁয়াজ চারা, এখান থেকে এই এতটা। প্রথমে খৈল ছড়িয়ে দিচ্ছ? পরে কি ছড়াবে? ডিএপি। ডিএপি এটা সার? তুমি গাছ লাগাতে কি ভালোবাসো। রান্নাঘরটা এখনো কাদা, কি করে রান্না করবো এখানে? কালকে বৃষ্টিতে রান্নাঘরটা এরকম হয়ে গেছে। সোনা, তুমি বাবার মাটি কুচোনা দেখছো? দেখি সোনা কি করে। হাঁপিয়ে যাচ্ছ তো? হুম, সেই হাতে আবার ফপসা উঠে যাবে। দেখি শীতকালে ঘাম বেরিয়েছে নাকি? না, বেরায়নি। না, বসো একটু। শুধু চাষি হওয়া মুখের কথা নয় গো, যারা চাষ করে তারা যে সত্যি কত কষ্ট করে এবার বুঝতে পারছো। তাহলে প্রথমে কি কি দিলে একবার তুমি বলে দাও, যারা চাষ করবে তোমার ভিডিও দেখে। প্রথমে মাটির উপরে দেওয়া আছে খোল, তারপরে দেওয়া হয়েছে ডিএপি, তারপরে মাটিটাকে ভালো করে কুপানো হয়েছে, আর এরপরে দেওয়া হচ্ছে জল, তারপরে পেঁয়াজ চারাটা বসানো হবে। আরো 4 বালতি। এরপরে কি করছো? মাটি লেভেল। আচ্ছা, অনেকগুলো স্টেপ তো ফলো করতে হবে এই চাষ করতে গেলে। প্রথম একটা। বাবা, এখানে কত অসংখ্য চারা। 100। এটার মধ্যে একটা ইসের মধ্যে? ও, সব বড় পেঁয়াজ। কি বলে লাগানোর সময় জয় গুরু? এক চাখর না কত? এক চাখর ডিস্টেন্সও হবে না? এক চাখরে 3টা লাগাচ্ছি। এক চাখরে 3টে? এতে তোমার রুইতে অনেক সময় লেগে যাবে।
তাহলে তুমি লাগাতে থাকো আর আমি স্নান করে রেডি হয়ে আসি। আজকে বানাবো মাশরুম পকোড়া। তো আমি এই যে স্নান করে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত লাগাচ্ছে। দেখো কি গো, কত পিস লাগানো হলো? এই 200 চলছে। 200? এখনো কত আছে তোমার কাছে জানো? এখনো 300। 300? তাহলে আজকে কি আদৌ আর পকোড়া ভাজা হবে? তুমি যে কাজ নিয়ে বসেছো সে কাজ কমপ্লিট করতে আজকে সন্ধ্যা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিয়ালি সিম্পলি লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে অনেক ওয়েলকাম, সেই সঙ্গে অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো দেখলে ভিডিওর শুরুতেই আমাদের লাগানো হচ্ছিল পেঁয়াজ গাছ, আর এরপরে আমরা করব মাশরুম পকোড়া। আমাদের দাদা ভাই আজ থেকে প্রায় 25 দিন আগে মনে হচ্ছে লাগিয়েছিল। তো আমরা তো আশায় ছেড়ে দিয়েছিলাম, হয়তো ভাবছিলাম হবেই না, কিন্তু তোমরা একটুখানি দেখো, তুমি ভালো করে দেখাও কি পরিমাণে হয়েছে। অসংখ্য হয়েছে এখানটায় মাশরুম। তোমাদেরকে আরো ভালো করে দেখাবো, চলো আমার রান্নাঘরে এখন যাই। খুব সাবধানে নিয়ে আসতে হবে, এর তো কোনো শিকড় নেই, একটু নড়ে গেলেই কিন্তু মাশরুমগুলো ভেঙে পড়ে যাবে। চারিদিকে হয়েছে, কোথায় থেকে যে হাত রেখে করবো খুঁজে পাচ্ছি না। এইটা আর এইটা একদম খাওয়ার মতো হয়ে গেছে। এই দুটো থেকেই ভাবছি আজকে মাশরুম পকোড়া বানাবো। চারিপাশে ভর্তি একদম। আমার তো খুব ভয় লাগছে তুলতে। এভাবে কি মুড়বো? হয়নি, পুরো গোড়ায় ধরা হয়নি। ঘুরে ধরা হয়নি। গুরুক গুরুক। ইয়েস, সাকসেস। এই যে কত সুন্দর দেখো হয়েছে, পুরো যেন মানে দোকান থেকে কিনে আনা হয়েছে, তাই না? সুন্দর ঠান্ডা। এবার এইটা ভাঙবো, তাই তো? ওই একই প্রসেস। এইভাবে ঘুরাবো। ওই নিচে আছে ছোট ছোট, আস্তে করে। হয়নি, গোড়ায় ধরা হয়নি। ঠিক আছে। এবার এক কাজ করো, তুমি এটা তোমার আগে রেখে দিয়ে আসো, তারপরে পকোড়া শুরু করবো, কারণ এটাকে তো খোলা আকাশের নিচে বেশিক্ষণ রাখতে নেই। এখন আমি মাশরুমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই মাশরুমগুলোকে কিন্তু মানে টুকরো করব না, এমনি হাত দিয়ে পাপড়িগুলোর মতো করে একটু ছিঁড়ে নেব। এর কিছুই ফেলানো নেই, শুধু এই অংশটুকুই হাত দিয়ে একটু ফেলে দেবো। এটা খড়ের সঙ্গে লেগেছিল তো, আর মাশরুমের কোনো কিছুই ফেলাতে হবে না। এবার এটাকে একটু এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে জলে দিয়ে দেবো। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে জলে দিয়ে দেবো। কোনো কিচ্ছু বাদ দেবার নয়। পুরো জানো ফ্রেশ। না, আমার আরো বেশি আনন্দ হচ্ছে, মজা লাগছে, কারণ নিজেদের হাতে পুরো মাশরুমটাকে বানানো। যেটা তো খড়ের মধ্যে হয় সেটা আলাদা ব্যাপার, এটা একটা নিজেরা হাতে। সেটা প্রাকৃতিক হয়, এটা তো বানানো। হ্যাঁ, এটাকে কৃত্রিম ভাবে বানানো হয়েছে নিজেদের প্রসেসে। বেশি করবো, চটকানো যাবে না। জাস্ট আলতোভাবে তুলে নিতে হবে। দেখি দুটো উপরে আছে নাকি। হ্যাঁ, একটু বড় পকোড়া হবে। সবে কি ছোট 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 হবে? ঠিক আছে। এবার জল থেকে ছেঁকে তুলে নিই। বেশিক্ষণ মাশরুম জলে রাখলে জল ঢুকে যাবে। একটু হালকা একটু চাপ দিয়ে। মাশরুমগুলোতে এবার আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এরপরে আমি একটু অল্প করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো, যাতে মাশরুমের ভেতর থেকে জলটাও এক্সট্রা বেরিয়ে যায় আর মাশরুমে যাতে একটু লবণটাও ঢুকে যায়। এটা পুরো মাছের মতোই প্রসেস। আর এই মাশরুমের তো অনেক রেসিপি হয়, বিশেষ করে মাশরুম ভাজা, মানে মাছ ভাজা কি মাছের তরকারি, মাংস তরকারিকেও কিন্তু ফেলে দিতে বলবো না, সাইডে রেখে আগে এটা খেতে ইচ্ছে করবে। তো প্রথমে আমি তাহলে লবণ হলুদটা মাখিয়ে নিই।
আলতোভাবে মাখবো যাতে না ভেঙে যায়, যেহেতু আমি পকোড়া করব একটু বড় বড় থাকলেই ভালো লাগবে। ব্যাস, এখন থেকে কিন্তু দেখো জল আমার বেরানো শুরু হয়ে যাচ্ছে। আমি এটাকে হালকাভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে মাশরুমটা আমি ধুয়ে রেখে চলে এসেছি। এবার মাশরুমের ব্যাটার বানানোর জন্য তো কিছু মশলা করে নিতে হবে। আমি প্রথমে আদা রসুনটাকে বেটে নেবো শিলের মধ্যে। বাবা, নতুন কুটা তো ধরতে খুব অসুবিধা হচ্ছে, ব্যবহার হয়নি, কিন্তু ভালো বাটা হচ্ছে তো বেশ। অর্ধেক মশলা আমার কুটাতেই লেগে গেল। এরপরে আমি পকোড়ার যে ব্যাটারটা হবে সেটা বানিয়ে নেব। আমি আমার আন্দাজ মতো করে কিছুটা বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ঘরের চালকে মিক্সিতে গুঁড়ো করে এনেছি, সেটাও দিয়ে দেবো। এবার চাল আর বেসনটাকে খুব ভালো করে চালিয়ে নেব। অল্প অল্প জল দিয়েই করব, কোনো কিছুতেই বেশি জল দিয়ে করাটা ঠিক নয়, পাতলা হয়ে গেলে আবার তখন মিশাতে হবে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এই যে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, বাড়িতে করা লঙ্কা গুঁড়ো বলে এই জন্য আমি একটু অল্পই দিচ্ছি, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। আমার যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া হয়েছে, তার জন্য জলের মধ্যে পড়ে গেতে কিন্তু চালটা একটু ফুলে উঠছে। আমি আবার অল্প একটুখানি জল দিয়ে দেবো। এখানে এতটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এদিকে আমার সব কিছু মশলা দিয়ে ব্যাটারটা মাখিয়ে রেখে দিয়েছি। আর শেষে মনে হচ্ছে যেন একটু কালো জিরে দিলে ভালো হয়, যেহেতু বাড়ির পকোড়া তাই নিজেদের মতো করলেই ভালো হবে। এই জন্য ফোড়ন থেকে একটু কালো জিরে বেছে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে কালো জিরেটা শেষ হয়ে গেছে। একটু সময় লাগবে, কিন্তু অল্পই একটু নেব। ব্যাটারটাকে ঢেকে রেখে দিচ্ছি। কালো জিরেটা একদম যখন হাত লাগাবো ব্যাটারে তখন মাখাবো। এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা আমার খুব ভালোভাবে ধরে গেছে। এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। এবার দেবো তেল, এই দেখো মাশরুম থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি এটা একটু হালকাভাবে চিপে নেব। চিপে এই এক্সট্রা জলটা আমি একটু অন্য বাটিতে ঢেলে নেব। একবার ভালো করে মাখিয়ে নেব। আর এই দেখো চালের গুঁড়ি দেওয়া ছিল তো, এবার এটা আবারও মোটা হয়ে গেছে। তেলটা গরম হোক। না, ভালো ধরছে তো, জলের দরকার হবে না। এবার আমি এক একটা মাশরুম তেলের মধ্যে ছাড়বো।
একটুখানি খুন্তি দিয়ে আমি উল্টে দেবো। আমার একসঙ্গে প্রথমবার একটু বেশি দেওয়া হয়ে গেছে, বুঝতে পারিনি আমি। অল্প অল্প দিলেই পকোড়া এইসব জিনিস ভালো ভাজা হয়। পকোড়াগুলো আমার এবার ভাজা হয়ে গেছে, সব তুলে নেবো। আওয়াজটা দেখেই বুঝে যাচ্ছে যে ভাজা হয়ে গেছে, না? আর বেশি তো দরকার নেই। এবার এগুলো আমি তুলে নেব। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, ভাজতে একটু সময় লেগেছে। এর মাঝে আবার আমার সোনামাকে এসে খাওয়াতে গেছিলাম, সোনামাও চলে এসছে এখানে। এবার চলো একটু খেয়ে দেখি। বেশি করেই নেবো, তুমি আমাকে রসমালাই পকোড়া খাওয়াওনি। আর একটুখানি সস নেই, এই যে মুখে পুরো দেখি। মাশরুমকে যেভাবেই রান্না করা হয় না কেন ভালোই হয়। আর এর একটু এক্সট্রা স্বাদ কেন বলছি বেশি হয়ে গেছে আমার কাছে, কারণ এই মাশরুমটা পুরোপুরি আমার বরের হাতে বানানো, একটা মানে গাছটা পুরো তৈরি করা, তারপরে আবার নিজের হাতে বানানো পকোড়া। অবশ্যই বলবো ভালো হয়েছে, কিন্তু দোকানের সঙ্গে কখনোই আমি তফাৎ করব না। দোকানের মতো হচ্ছে, আর বাড়িতে যেভাবে আমরা বানাই সেভাবে খুব ভালো হয়েছে। আমি তো এভাবে খেতেই থাকবো। তাহলে আজকের ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এবার থেকে তোমরা কিন্তু এই চ্যানেলে নিত্য নতুন আমাদের রান্না বান্না সাথে আমাদের টুকিটাকি কাজবাজ কিন্তু দেখতেই পাবে। তাহলে আজকের মতো আসি, সকলকে টাটা।